আচ্ছা, সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমি। আশা করি সবাই এখন ভালো আছো। আমাদের এই পরিস্থিতিতে, কোভিড পরিস্থিতিতে আমাদের খুব সাবধানে থাকতে হবে, যতটা পারা যায় নিয়ম নীতি মেনে চলতে হবে, তার মধ্যে পড়াশোনাটা আমাদের চালিয়ে যেতে হবে, তাই তো? তা আমরা শতকরা চ্যাপ্টারে ঢুকে গেছি। শতকরার একদিন আমি পাঠিয়েছি তোমাদের, আজকে আমি দ্বিতীয় পার্ট, আজকে অর্থাৎ শেষ হয়ে যাবে আজকে, এটাকে আমি করে দিচ্ছি আজকে। 15 থেকে আমাদের বাকি আছে, দেখো। আচ্ছা, 15 অঙ্কটা কি বলেছিল? একটা বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছে, মানে সবাই তো ভোট দিতে যায় না, অনেকেই যায় না, 80% ভোট দিয়েছে। আর বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাহলে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করুন। আচ্ছা, বিজয়, তাহলে এখানে দুজন প্রার্থী ছিল, একজন বিজয়ী প্রার্থী, একটা পরাজিত প্রার্থী। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে অঙ্কটাকে আমরা না মোট ভোটটাকে ধরে নিই, ধরি মোট ভোট এক্সটি। তাহলে ভোট দিয়েছেন কতজন, কত পার্সেন্ট? 80%। তাহলে ভোট দিয়েছেন কি করে পাবো? মোট ভোটের এর মানে কি? গুণ। তা মোট ভোটটা আমরা এক্স ধরে নিয়েছি, তার 80%। 80% মানে আমি বারবার বলা হয়েছে নিচে কি আছে, 100 আছে, এতজন ভোট দিয়েছেন। হ্যাঁ, কেটে গেলে 20 দিয়ে কেটে গেলে 4, 20 দিয়ে কেটে গেলে 5, তার মানে 4x/5 জন এতজন ভোট দিয়েছে। আচ্ছা, বিজয়ী প্রার্থী কি হয়েছে? এই যে যারা ভোট দিল, তাই তো, কতজন ভোট দিল? 4x/5, তাদের 65%, তাই বলা আছে, দেখো। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন, অতএব বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন। কি হবে? এই 4x/5 এর কত পার্সেন্ট? 65%। 65/100, 5 13 65, 4 25 100, তাই তো? কত হলো? 13x/25, এতটি ভোট পেয়েছে। আচ্ছা, ভোট যখন লিখবো, পেয়েছেন কথাটা লিখবো তখন টি দিয়ে লিখবো, হ্যাঁ। আর যখন ভোট দিয়েছেন তাহলে কতজন, তখন জনে লিখবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এই পর্যন্ত বোঝাতে পারলাম যে মোট ভোট এক্স ধরেছিলাম, তার মধ্যে ভোট দিল, সবাই তো ভোট দেয় না, অনেকে ভোট দেয় না, 80% ভোট দিয়েছে, যেমন এতজন ভোট দিল। আর বিজয়ী প্রার্থী কি হয়ে গেল? এই যে যারা ভোট দিল তাদের 65%, এর মানে গুণ 65%, মানে 65/100 কাটাকুটি করে কত পেয়ে গেলাম আমরা? 13x/25। এবার আমাদের বলেছে কি, তাহলে তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছেন। আচ্ছা, মোট ভোট তো এক্সটা, বিজয়ী প্রার্থী হলো এইটা, তাহলে এক্সটি তে পেয়েছেন এতগুলি লিখতে পারবো। তাহলে অতএব বিজয়ী প্রার্থী এক্সটি ভোটে পেয়েছেন কতগুলো? 13x/25টি। আর আমাদের শতকরা বের করতে দিয়েছে, তাই তো? যেখানে বলবো, দেখো লেখাটা বুঝতে পারলে, পড়লে বুঝতে পারবে, তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছেন। মোট ভোট মানে এক্সটা, তাহলে এক্স এ পেলেন 13x/25টি, তাহলে অতএব একটি ভোটে কত হবে? 13x/25। আচ্ছা, এক হলে ভাগ হয় বলে নিচে এক্সট্রা চলে আসবে, এতটি। আর শতকরা মানে কততে? 100টিতে পেয়েছেন। 13x * 100/25 * x, তাই তো? x আমাদের কেটে গেল, 25 দিয়ে কেটে গেলে 4 সমান 4 13 52টি। আচ্ছা, 100তে 52টা পাওয়া মানে তো সেটা কি 52%, তাই তো? তাহলে তিনি ভোট পেয়েছেন, তিনি মোট ভোটের শতকরা লিখলে আমার পার্সেন্ট লিখবো না, শতকরা 52টি ভোট পেয়েছেন, 52টি ভোট পেয়েছেন, এটাই আমাদের অ্যান্সার। তাহলে কি বুঝতে পারলে সবাই এটা অঙ্কটা? তাহলে আমরা মোট ভোটটাকে জানা ছিল না, এক্স ধরে নিলাম, তাদের কতজন ভোট দিল সেটা পেয়ে গেলাম, বিজয়ী প্রার্থী কতগুলো পেল পেয়ে গেলাম। এবার আমাদের উত্তর চেয়েছে যে ওই বিজয়ী প্রার্থী মোট ভোটের শতকরা কতগুলো পেয়েছে। মোট ভোটটা আমাদের এক্সটা জানা আছে, তার কতগুলো পেল? 13x/25। তাহলে এক্সটিতে পেয়েছেন 13x/25টি, একটিতে কতগুলো পেলেন? একটা পাওয়া মানে ভাগ হয়ে গেল, 100টিতে কতগুলো পেলেন? কত পেলাম? 52টি।
তাহলে তিনি মোট ভোটের শতকরা কতগুলো পেলেন, 52টি ভোট পেলেন। আর যদি তিনি মোট ভোটের 52% ভোট পেয়েছেন সেটাও লেখা যেত, তাহলে টি লিখতাম না, তাহলে 52% একবার লিখে শতকরা কতটা ব্যবহার করবো, যে কোনো একভাবে লিখলেই হবে। এটাই আমাদের তাহলে 15 অঙ্কটা হয়ে গেল। আমরা চলে আসছি 16 নম্বর অঙ্কে। আচ্ছা, 16 নম্বর অঙ্কটা কি বলেছে, এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। যদি মোট পরীক্ষার্থী 120 জন হয়, তাহলে এই 4টে উত্তর চেয়েছে। 1 নম্বর, উভয় বিষয়ে কতজন A+ পেয়েছে, শুধু বাংলায় কতজন পেয়েছে, শুধু অঙ্কে কতজন পেয়েছে, উভয় বিষয়ে A+ পায়নি কতজন। 4 রকমের উত্তর আমাদের চেয়েছে। তাহলে বাংলায় পাস দেওয়া আছে, অঙ্কে পাস দেওয়া আছে, উভয় বিষয়ে পাস দেওয়া আছে, মানে পাস ও না A+ পাওয়া যায়। তাহলে আমাদের 16 নম্বর অঙ্কে মোট ভোটার কত দেওয়া, মোট পরীক্ষার্থী বলা আছে কতজন, 120 জন। তাহলে আমাদের এটা থেকে করতে পারবো, বাংলায় তো 85% পেয়েছে, মোট কত 120 জনের মধ্যে, তাহলে 120 জনের 85%, তাই তো। তাহলে বাংলায় A+ পেয়েছে, লিখতে পারবো নিশ্চয়ই এটা, বাংলায় A+ পেয়েছে কত হবে, ওই 120 ইন্টু 85/100, তাই হবে তো। মোট 120 জন আছে, তাদের 85%, 0 0 কেটে গেল, 5 দিয়ে কেটে গেলে 2, 5 দিয়ে কেটে গেলে 17, 2 দিয়ে কেটে গেলে 6 17, 102 জন। আচ্ছা, আর একটা কি সাবজেক্ট আছে, অঙ্ক, অঙ্কে A+ পেয়েছে, অঙ্কে A+ পেয়েছে 120 ইন্টু কত পার্সেন্ট, অঙ্কেরটা আছে দেখো 70%, 70 এর 100, 0 0 0 কেটে গেল 7 12 84 জন। আচ্ছা, আর উভয় বিষয়ে A+ পেয়েছে, উভয় বিষয়ে মানে উভয় বিষয় মানে বাংলাতেও পেয়েছে, অঙ্কতেও পেয়েছে। আচ্ছা, একটা ঘটনা দেখো, যে যারা বাংলাতে পড়ে তারা অঙ্কে পেতেও পারে, না পেতে পারে, কিন্তু কিছু পাবে যারা, তারা কি হবে, তারা উভয় বিষয় হয়ে যাবে, তাই তো। তাহলে এই ভিতরে কি আছে, মানে এই বাংলায় A+ পাওয়া 102 জন, এর ভিতরে কিন্তু আবার অঙ্কে A+ ও কিছু কিছু আছে, তাদেরকে কি নামে ডাকা হচ্ছে, উভয় বিষয় A+, তাই তো না। সেই উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন, 120 মোট পরীক্ষার্থী, তার কত পার্সেন্ট বলা আছে দেখো, তার 65%, 65/100। একটা 0 কেটে গেল, 5 থেকে কেটে গেলে 2, 5 থেকে কেটে গেলে 17, এই 13, 5 13 65, 2 থেকে কেটে গেলে 6 6 13 78 জন। তাহলে এখনো কোনো উত্তর আমাদের বেরিয়ে আসেনি, তাই তো। 3টে আমরা বের করলাম, যে বাংলায় কতজন A+ পেয়েছে বের করে নিলাম 102 জন, অঙ্কে A+ পেয়েছে বের করে নিলাম 84 জন, উভয় বিষয়ে A+ পেয়েছে বের করে নিলাম 78 জন। 3টে আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে পরপর, যে 1 নম্বর, উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন। আচ্ছা, উভয় বিষয়ে A+ পেয়েছে 78 জন, এটাই উত্তর লিখে দেবো। তাহলে উভয় বিষয়ে A+ পেয়েছে 78 জন, একটা উত্তর কমপ্লিট আমাদের, হ্যাঁ, এটা একটা অ্যানসার। 2 নম্বর, শুধু বাংলায় A+ পেয়েছে, শুধু বাংলায় A+ পেয়েছে, এটা আমরা কি করে পেতে পারি, শুধু বাংলায় A+ পেয়েছে। আচ্ছা, বাংলায় A+ পেয়েছে 102 জন, তার মধ্যে 78 জন উভয় বিষয়ে পেয়েছে, মানে বাংলাতেও পেয়েছে, অঙ্কে পেয়েছে। যে বাকি যে পার্থক্যটা থাকছে 102 থেকে 78 বিয়োগ করলে, এরা কি বলতে দেখি, শুধুমাত্র বাংলাতেই A+ পেয়েছে, তারা অঙ্কে A+ পায়নি। তারা যদি অঙ্কে A+ পেত, তাদেরকে কি নামে ডাকা হতো, উভয় বিষয়ে A+ তাই ডাকা, হ্যাঁ। তাহলে 102 জনের মধ্যে 78 জন বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকলো, সেটাই হয়ে গেল শুধু বাংলায় A+। 102 বিয়োগ 78, 22 কতজন হলো, 24 জন। 22 আর 24, হ্যাঁ। 3 নম্বর, শুধু অঙ্কে A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে কতজন হবে, এই যে অঙ্কের A+ হচ্ছে 84 জন, সেখান থেকে এই 78 জন বাদ দিতে হবে, মানে উভয় বিষয় বা, মানে এই 84 জনের মধ্যে সবাই তো আর বাংলায় A+ পায়নি, তাদের মধ্যে কিছু A+ পেয়েছে আর কিছু পায়নি।
তা পায়নি কারা, ওই উভয় বিষয়ে প্লাস পাওয়া যেটা 78 জন, সেটা যদি আমরা বিয়োগ করে দিই যে বাকি 6 জন, এই 6 জন শুধুমাত্র অঙ্কে এ প্লাস পেয়েছে, তার বাংলায় এ প্লাস পায়নি। এই জন্য তাদেরকে কি নামে ডাকা হবে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। আর 4 নম্বর উত্তর চেয়েছে কোনো উভয় বিষয়ে এ প্লাস পায়নি, উভয় বিষয়ে এ প্লাস পায়নি, কতজন হবে? আচ্ছা, মোট ছাত্র ছাত্রীর যে 120 জন, সেখান থেকে সব রকমের বাদ যাবে, যেমন উভয় বিষয়ের বাদ যাবে, শুধু বাংলা বাদ যাবে, শুধু অঙ্কের এগুলো বাদ যাবে। যেমন 78 যোগ 24 যোগ 6, মানে যত রকমের হয় সেগুলো বাদ দিয়ে বাদ বাকি যে ছাত্র পড়ে থাকলো তারা কি, তারা কোনো বিষয়ে এ প্লাস পায়নি। তা সেটা কত হয়ে যাচ্ছে, 120 বিয়োগ এটা যোগ করলে হচ্ছে 30, 108 সমান 12 জন। এটা হচ্ছে আমাদের 4টে অ্যানসার, একটা অ্যানসার, একটা অ্যানসার, একটা অ্যানসার, 4টে অ্যানসার। তাহলে অঙ্কটা বুঝতে পারলে? তাহলে বাংলা এ প্লাস আর শুধু বাংলা এ প্লাস মধ্যে পার্থক্য কি বুঝতে পারলে? কি বাংলা এ প্লাস পেয়েছে মানে কি, তাদের এই যে 102 জন, তাদের মধ্যে কিছু অঙ্ক এ প্লাস থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু যখন আমি শুধু বাংলা এ প্লাস পেয়েছে মানে বুঝলাম এই যে 24 জন, এরা শুধুমাত্র বাংলাতেই এ প্লাস পেয়েছে, অঙ্কে তারা এ প্লাস পায়নি। বা শুধু অঙ্কে যারা এ প্লাস পেয়েছে তারা কিন্তু অঙ্কেতেই এ প্লাস পেয়েছে, কিন্তু বাংলাতে তারা এ প্লাস পায়নি। আর উভয় বিষয়ে এ প্লাস পায়নি মানে কোনো বিষয়ে এ প্লাস পায়নি, এরকম কতজন হচ্ছে? 12 জন। আমরা চলে আসছি এবার 16 হলো 17 নম্বর অঙ্কে চলে আসছি। কি বলেছে 17 নম্বর অঙ্কটা? আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? মানে প্রথমে 20% বেড়ে গেল, দিয়ে তারপরে পরে আবার কিছুদিন পরে আবার 20% কমে গেল। তাহলে তার বেতনের কি পরিবর্তন হলো, মানে বেতনটা কি একই থাকলো, না বেড়ে গেল, না কমে গেল? সেটা আমাদের উত্তর চেয়েছিলাম। পরিবর্তন হওয়া মানে একই থাকা, না বেড়ে যাওয়া, না কমে যাওয়া, কোনটা হয়ে যায় সেটা আমাদের লিখতে হবে এখানে। হ্যাঁ, আচ্ছা, আমরা কিভাবে করছি দেখো অঙ্কটাকে। আগে ধরে নিচ্ছি, ধরি পূর্বে আমিনা বিবির বেতন ছিল 100 টাকা। বেতন ছিল কত করে নিলাম আমরা? 100 টাকা। হ্যাঁ, এখন 20% বেড়ে গেল, তাহলে 20% বেড়ে বর্তমানে বেতন হলো কত হবে বলো তো দেখি? 100 টাকা ছিল, 20% মানে বেড়ে যাবে, মানে 100 টাকায় 20 টাকা বাড়ে, মানে 100 টাকা তো তার বেতন, তাহলে আরো 20 টাকা বেড়ে গেল, কত হয়ে গেল দিয়ে 120 টাকা। পরে কি হয়ে গেল, আবার 20% বেতন কমে গেল, তাহলে পরে বেতন হ্রাস, পরে বেতন হ্রাস, হ্রাস পেল মানে কমে গেল, তাই তো? 20% কমে যাচ্ছে, তাহলে 120 টাকার কত পার্সেন্ট? 20% কমে গেছে, মানে 20 বাইরে কমে গেল, বের করছে সেটা। হ্যাঁ, তাহলে 24 টাকা কমে গেল, 24 টাকাটা বেতন কমে গেল, ছিল 120 টাকা, কমে গেল 24 টাকা। তাহলে পরে বেতন হলো, পরে বেতন হলো কত? 120 বিয়োগ 24 টাকা দিয়ে কত হয়ে গেল? 96। তাহলে আলটিমেট কি ঘটনা ঘটলো শেষমেশ আমাদের? আমিনা বিবির বেতন আগে 100 টাকা ছিল, শেষমেশ একবার বাড়লো, এটা আবার কমে গিয়ে 96 টাকা হলো। তাহলে কমে গেল তো আমার বেতনটা, কত কমলো দেখো? 100 টাকায় 96 টাকা মানে 4 টাকা, আর 100 টাকাতে কমা মানে সেটাকে কি বলে? শতকরা বলে। তাহলে আমিনা বিবির, অতএব উত্তর লিখবো আমিনা বিবির বেতন কমে গেল। আমাদের শতকরা চেয়েছে, তো 100 টাকাতে 4 টাকা কমে যাওয়া মানে তো সেটা কি শতকরা বলা হয়? তো 100 বিয়োগ 96% সমান 4%। তাহলে আমিনা বিবির বেতন কত কমে গেল? 4% কমে গেল। অঙ্কটা খুবই সহজ, এইভাবে করলে। তাহলে আমরা কি ধরলাম? পূর্বে আমিনা বিবির বেতন ছিল 100 টাকা, 20% বেড়ে বর্তমানে বেতন হলো কত? 100 প্লাস 20 মানে 120 টাকা। 20% বেড়ে গেছে তাই বলেছে, মানে 100 টাকাতে 20 টাকা বেড়েছে। পরে বেতন হ্রাস পেল কত পার্সেন্ট? 20%। হ্রাস পেল 24 টাকা, কমে গেল বেতন, হয়ে গেছিল 120, সেখান থেকে আবার 24 টাকা কমে গেল। তাহলে পরে বেতন হলো কত?
120 বিয়োগ 24 96 টাকা। এবার আমি বেতন তাহলে কমে গেল কত, 100 বিয়োগ 96 সমান কত পার্সেন্ট হয়ে গেল, 4%। মানে এটা 100 টাকায় কমলো বলে সেটাই শতকরা হয়ে গেল। হ্যাঁ, আমার যেহেতু এটা 100 টাকা তার বেতন ছিল পূর্বে, তাহলে কোনো আমাদের আর শতকরা বের করতে হলো না, আপনা থেকেই শতকরা বেরিয়ে চলে আসলো। 100 তে কমে যাওয়া বা 100 তে বেড়ে যাওয়া মানে সেটাই শতকরা। আচ্ছা, চলে আসছি আমরা 18 নম্বর অঙ্কে। এবার আচ্ছা, 18 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি এবং প্রস্থ 15% হ্রাস পেল, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা হ্রাস পেল কত, শতকরা কত হ্রাস বা বৃদ্ধি বলে বেড়ে গেল না কমে গেল শেষমেশ। একটা দৈর্ঘ্যটা বেড়ে গেল 15%, প্রস্থটা 15% কমে গেল। তা আমরা ধরে নিচ্ছি, ধরি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য ছিল x একক এবং x একক লেখা উচিত, এবং প্রস্থ ছিল y একক। দৈর্ঘ্য আর আমরা প্রস্থটাকে কি করলাম, ধরে নিলাম। হ্যাঁ, কারণ তার তো কিছুই জানি না, দৈর্ঘ্য জানি না, প্রস্থ জানি না, আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা হয়, সেই জন্য একটা x ধরলাম আর কি ধরতে হলো আমাদের y ধরতে হলো। তাহলে অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ছিল কত, xy, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর ক্ষেত্রফলের একক বর্গ একক লিখতে। হ্যাঁ, বর্গ একক। তাহলে ক্ষেত্রফলটা আগে কত ক্ষেত্রফল ছিল, xy বর্গ একক, এটা হয়ে থাকলো। আচ্ছা, কি হয়েছে এবার, দৈর্ঘ্যটা 15% বৃদ্ধি হয়েছে, তাহলে পরে দৈর্ঘ্য হলো কত, x তো ছিল বেড়ে গেল, প্লাস বেড়ে গেল মানে প্লাস কত পার্সেন্ট বাড়লো, x এর 15%, 15/100। কি বোঝাতে পারলাম এটা, আগে দৈর্ঘ্য x ছিল আর বেড়ে গেল মানে যোগ হলো, কত পার্সেন্ট বাড়লো, 15%। কার 15%, সে x এরই তো 15% বাড়বে, দিয়ে এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে, 115x/100। লসাগু করে যদি যোগ করি, কেটে গেলে 23, 5 দিয়ে কেটে গেল 23x/20, এত একক। আচ্ছা, পরে প্রস্থ হলো কত, পরে প্রস্থ, আচ্ছা প্রস্থ আগে কত ছিল, y। আচ্ছা, এবার দেখো y টা কমে গেছে মানে মাইনাস, কত পার্সেন্ট কমেছে, y * 15%, ও 15/100। দিয়ে এটা 100 লসাগু করলে তাহলে 100y। আচ্ছা, আমি দেখাচ্ছি লসাগুটা, 100y - 15y, তার মানে 85y/100, কেটে গেলে 17y/2। এটা আমরা কি পেয়ে গেলাম, প্রস্থটা পেয়ে গেলাম। তাহলে পরে ক্ষেত্রফল কত হলো, পরে ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, পরে দৈর্ঘ্য হয়ে গেছে 23x/20 ইনটু প্রস্থ হচ্ছে 17y/20, এত বর্গ একক। গুণ করলে দেখো 23 আর 17 গুণ করলে হয় 23 17, তাহলে 391 xy, আর নিচে 20 20 400, এত বর্গ একক। এবার খেয়াল করে দেখো তো, এই যে ভগ্নাংশটা, তার লবটা ছোট হরটা বড়, তাহলে নিশ্চয়ই এটা 1 এর থেকে কম ভগ্নাংশটা, তার মানে xy টা কি হয়ে গেল, এই xy থেকে এই ক্ষেত্রফল কমে গেছে, তার মানে হ্যাঁ, যেহেতু ভগ্নাংশটা 1 এর থেকে কমে গেছে, এটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, সেই জন্য তাহলে এটা আগের ক্ষেত্রফলটা বেশি ছিল, পরে ক্ষেত্রফলটা কম হয়ে গেল, তার মানে কি ক্ষেত্রফল হ্রাস পেল। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেল কত, ক্ষেত্রফল হ্রাস পেল কি করে পাবো, ওই xy থেকে বর্তমানে ক্ষেত্রফলটা 391 xy/400, এটা বাদ দেব, তাহলে 400xy - 391 xy, বিয়োগ করলে 9xy/400, এত বর্গ একক। তাহলে কত হলো, ক্ষেত্রফল হ্রাস পেয়ে কত হয়ে গেল, 9, ক্ষেত্রফল এতটা হ্রাস পেয়ে গেল 9xy/400। হ্যাঁ, আচ্ছা, এবার চেয়েছে কি শতকরা কত হ্রাস পেল, তাহলে ক্ষেত্রফল হ্রাসের হার, ক্ষেত্রফল
হ্রাস মানে কমে যাওয়ার হার বের করবো, হার মানে ওই শতকরা হার বের করবো। আচ্ছা, সূত্রটা কি জানা আছে আমাদের, যেটা হ্রাস পেল সেটা উপরে লিখবো, যেটা হ্রাস পেল সেটা উপরে, বাই পূর্বের ক্ষেত্রফল, পূর্বের ক্ষেত্রফল কত ছিল xy, সেটা নিচে ইনটু 100%, তাহলে শতকরা বেরিয়ে চলে আসে, মনে থাকবে। বা বৃদ্ধি পেলেও একই রকম ভাবে হতো, বৃদ্ধিটা উপরে লিখতাম, নিচে আগের ক্ষেত্রফল লিখতাম, লিখে 100% লিখব, সূত্রটা মনে থাকবে। তাহলে যেটা হ্রাস বা বৃদ্ধি সেটা সবসময় কোথায় লিখতে হবে, উপরে, আর আগের যে জিনিসটা ছিল সেটা কোথায় লিখতে হবে, নিচে ইনটু 100%, দিয়ে সমান লিখবো 9xy বাই 400টা নিচে চলে আসবে, আর xy তো আছেই নিচে, ইনটু 100, এটা পার্সেন্ট, xy কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, 9/4 মানে 2 পূর্ণ 1/4%। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেল কত আমাদের, 2 পূর্ণ 1/4 পার্সেন্ট লিখবো এখানে, কেন, যেহেতু আমরা শতকরা কথাটা ব্যবহার করিনি, তাহলে এখানে কি লিখবো, পার্সেন্ট লিখবো। তাহলে অঙ্কটা বুঝতে পারলে, যেটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল x, প্রস্থ ছিল y, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল xy, যে পরে দৈর্ঘ্য বেড়ে গেল 15%, যে বেড়ে 23x/20 হলো, আর পরে প্রস্থ কমে গেল, কমে গিয়ে কত হয়ে গেল 17y/20, তাহলে পরে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ করে আমরা এই 391xy/400 পেলাম। তাহলে সেই ক্ষেত্রফলটা দেখো, এইটা দেখতে পাচ্ছি যে এই ভগ্নাংশটা একের থেকে ছোট, তার মানে এটা আগের ক্ষেত্রফল থেকে কমে গেছে, তা কতটা কমে গেছে, বিয়োগ করলে পেয়ে গেলাম কত, 9xy/400, এটা হ্রাস পেলো বা কমে গেল। যে আমাদের শতকরা চেয়েছে, শতকরা কি করে পাওয়া যায়, আগের ক্ষেত্র মানে যেটা হ্রাস পেলো সেটা উপরে, নিচে আগের ক্ষেত্রফল ইনটু 100% দিয়ে এই 400 নিচে চলে আসলো, কাটাকাটি করে আমাদের পেয়ে গেলাম 9/4 মানে 2 পূর্ণ 1/4%। হ্যাঁ, তাহলে আমাদের ক্ষেত্রফল হ্রাস পেয়ে গেল কত, 2 পূর্ণ 1/4%। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে আসবো, তার আগে একটু কালিটা করে নিয়ে নিই। আচ্ছা, আমরা চলে আসছি এবার 19 নম্বর অঙ্কে। আচ্ছা, 19 নম্বর অঙ্কটা কি বলেছে, যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, দিয়ে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটা যদি 10% বৃদ্ধি করা হয়, তাহলে 4 দেওয়ালে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে। হ্যাঁ, আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা ঘরটি 4 দেওয়ালে ক্ষেত্রফল নিশ্চয়ই বের করে নিতে পারবো। ঘরটি 4 দেওয়ালের ক্ষেত্রফল, টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, এই তো সূত্র, সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ কত কত বলা আছে দেখো, 15 যোগ 10, 15 যোগ 10 ইন্টু উচ্চতা কত বলা আছে, 5, এত বর্গ মিটার, গুণ করে আমরা কত আসছে 25, 5 গুণ 10 মানে 250 বর্গ মিটার, এটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, 4 দেওয়ালের ক্ষেত্রফল। আচ্ছা, দিয়ে এবার 10% করে সব বাড়লো, কত পার্সেন্ট, সব 10% করে বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে 10% বৃদ্ধি পেয়ে দৈর্ঘ্য হলো কত, ছিল দৈর্ঘ্য কত আগে 15 ছিল, তার 10% বেড়ে গেছে, 15 ইনটু 10 এর 100, এটা বেড়ে গেল। আচ্ছা, কেটে গেল 5 2 10, 3, 2 লসাগু করে যোগ করলাম, 30 যোগ 3 মানে 33/2 মিটার। আচ্ছা,
প্রস্থ হলো কত, এটাও 10% বেড়ে গেছে, কি বেড়ে গেছে তো, ছিল কত আগে 10, তার 10% বেড়ে গেল মানে 10 এর 100, 100 না 100 গেলে 1 বেড়ে গেল, তাহলে 10 আর 1 এ 11 মিটার হয়ে গেল। আর উচ্চতা হলো কত, এটা 5 ছিল তাই তো উচ্চতা, সেটাও 10% বেড়ে গেছে, 5 * 10 এর 100, এটা হলো 5 থেকে গেলে 2, 1 এর 2, 2 লসাগু করলাম, 5 × 10 + 1 মানে 11 মিটার হয়ে গেল। প্রস্থটা এই উচ্চতাটা কত হয়ে গেল 11 তাহলে 10% করে বেড়ে গিয়ে দৈর্ঘ্যটা হয়ে গেল 33 এর 2, প্রস্থ হয়ে গেল 11 আর উচ্চতা হয়ে গেল কত 11/2, এইটা 33 এর 2, এটা 11, এটা 11/2। তাহলে পরে 4 দেওয়ালের ক্ষেত্রফল, পরে 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র 2 আচ্ছা দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো, দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে 11 উচ্চতা বাইরে গুণ হবে, আচ্ছা এত বর্গ মিটার, 2 তো কেটে গেল, আচ্ছা এখানে আমরা 11টা সামনে লিখে নিলাম আর 2 লসাগু করে দিলাম, 33 + 22 এত বর্গ মিটার। তাহলে 11 × 55/2 গুণ করলে 55 11 গুণ করলে কত হচ্ছে 5 5 605/2, তাহলে 300, আচ্ছা এটা থাক, এটাই থেকে যাক, 605/2 বর্গ মিটার। আচ্ছা তাহলে ক্ষেত্রফল ছিল কত আগে 250, হয়ে গেল সেটা 605/2, না 505 হলো 55 605, হ্যাঁ ঠিকই আছে 605। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি পেল, কত বৃদ্ধি পেল কি করে পাবো, ওই যেটা হয়ে গেল এখন সেখান থেকে আগে কত ছিল 250টা বিয়োগ করে দিলাম, 2 লসাগু করলাম, 605 বিয়োগ 500 তার মানে 105/2, এইটা আমাদের বৃদ্ধি পেল ক্ষেত্রফল, তাই তো, এত বর্গ মিটার বৃদ্ধি পেল। এবার শতকরা বৃদ্ধি চেয়েছে তাই না, দেখো কি বলেছে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার, আচ্ছা হারের সূত্র কি আমরা বারবার বলছি যে যেটা বৃদ্ধি বা হ্রাস সেটা উপরে, আগের ক্ষেত্রফলটা নিচে ইনটু 100%, তাহলে শতকরা বেরিয়ে আসে তো, যেটা বৃদ্ধি বা হ্রাস পেলে সেটা উপরে লিখবো, আগের ক্ষেত্রফলটা নিচে লিখবো, দিয়ে 100% দেব, সমান কত আসছে এটা 105/2টা নিচে আর 250 তো ছিলই ইনটু 100%, 100 কেটে গেল, 2 দিয়ে কেটে গেলে 5, 5 দিয়ে কেটে গেলে 5, 5 দিয়ে কেটে গেলে 21, তাহলে কত হয়ে গেল 21%। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়ে গেল আমাদের, এটা 21% বৃদ্ধি পেয়ে গেল। অঙ্কটা কি সবাই বুঝতে পারলে? তাহলে আগে প্রথমে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল ওই যে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ × উচ্চতা বের করে নিলাম, এটা 250, পরে দৈর্ঘ্যটা বেড়ে গেল, বেড়ে গিয়ে 33/2, প্রস্থ 11 হলো, উচ্চতা হয়ে গেল 11/2, দিয়ে পরে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা বের করে নিলাম, সেটা দেখতে পাচ্ছি এটা থেকে তো নিশ্চয়ই বেশি হলো, সবই বেড়ে গেছে যেহেতু, কতটা বেড়ে গেল 105/2, দিয়ে ক্ষেত্রফল বৃদ্ধির হার কিভাবে পাবো, ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে বা নিচে আগের ক্ষেত্রফল ইনটু 100%, তাহলে আমাদের শতকরা কত পার্সেন্ট হয়ে গেল 21% বৃদ্ধি পেয়ে গেল। আচ্ছা আমরা বইয়ের শেষ অঙ্কটা যাচ্ছি 20 নম্বর অঙ্কে। কি বলেছে 20 নম্বর অঙ্কটাই, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে আর 10% শিক্ষার্থী লং জাম্পে প্রতিযোগিতায় নাম দিচ্ছে। 5 জন শিক্ষার্থী 3টি বিষয়ে নাম দেয়, বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা 780 জন, তাহলে কোনোটিতে নাম দেয়নি কতজন? হ্যাঁ অঙ্কটা একটু সামান্য একটু জটিল। আচ্ছা আমরা প্রথমে এটা তো বের করে নিই, 100 মিটারে নাম দিয়েছে কতজন, 100 মিটারে নাম দিয়েছে, আচ্ছা মোট ছাত্রছাত্রী 780, তার কত পার্সেন্ট 20%, 20/100, দুটো শূন্য কেটে গেল,
আর 2 × 16 156 জন। আচ্ছা 200 মিটারের নাম দিয়েছে, 200 মিটারের নাম দিয়েছে 780 ইনটু কত পার্সেন্ট বলা আছে দেখো ওখানে 15%, তাই তো? 200 মিটারের নাম দিয়েছে 15%, 15/100, একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কেটে গেলে 3, 5 দিয়ে কেটে গেলে 2, 2 দিয়ে কেটে গেলে 39, 39 কে 3 দিয়ে গুণ 3 এর সাথে 7, 117 জন, 3 এর সাথে 7 2 2 3 দিয়ে হ্যাঁ। আচ্ছা এবার লং জাম্পে নাম দিয়েছে, লং জাম্পে নাম দিয়েছে কত 780 ইনটু দেখো 10% নাম দিয়েছে লং জাম্প, তাই তো? ইনটু 100, 10 এর 100, 10% মানে 10 এর 100, একটা শূন্য একটা শূন্য কেটে গেল 78 জন। লং জাম্পে নাম দিল কতজন 78 জন। আচ্ছা আরেকটা দিয়েছে কি 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়, লং জাম্পে নাম দেয়। আচ্ছা 5% দিয়েছে তিনটিতে, তাহলে তিনটিতেই নাম দিয়েছে কতজন, তিনটেতেই নাম দিয়েছে 780 ইনটু 5% মানে 5 এ 100, শূন্য কেটে গেল, 5 2 × 10, 2 দিয়ে কেটে গেল 39 জন, তাহলে তিনটেতেই নাম দিয়েছে 39 জন। আচ্ছা আর দুটো বিষয়ে কেউ নাম দেয়নি বলেই দিই সংকটের মধ্যে, দেখো দুটো বিষয়ে কেউ নাম দেয়নি, তাহলে বলো এই 156 জনের মধ্যে 39 জন তিনটেতে নাম দিয়েছে, তাহলে শুধু 100 মিটারের নাম দিয়েছে কত, এই 156 থেকে 39 বিয়োগ করতে আমাদের, মানে শুধু মানে কি সেটা শুধুমাত্র ওই 100 মিটারই নাম দিয়েছে আর কোনো বিষয়ে নাম দেয়নি, তাহলে শুধু 100 মিটার, এটা 100 মিটারের নাম, আর আমরা বের করব এবার শুধু 100 মিটারের নাম, শুধু 100 মিটারে নাম দিয়েছে। কি করে পাবো, 100 মিটারের 156 থেকে ওই 39 জন বিয়োগ করব, এতজন কত হলো দিয়ে বিয়োগ করলে 40 হয়ে গেল 50 এবং 17, 117 জন, 117 জন। এটা কি হয়েছে, এরা শুধু 100 মিটারের নাম দিয়েছে। আচ্ছা শুধু 200 মিটারের নাম দিয়েছে কতজন হবে, 200 মিটারের নামতে 117 জন, তার থেকে এই 39 জন বাদ যাবে, অথবা দিয়ে বিয়োগ করলে 117 থেকে 39 বিয়োগ করলে 8 থেকে 4 78 জন। আর শুধু লং জাম্পে নাম দিয়েছে, লং জাম্পে কি করে পাবো, এই 78 জন লং জাম্পের নাম দেখো 78 জন, তার থেকে তিনটি বিষয়ের নামটা বাদ যাবে, 39 জন বাদ গেল, দিয়ে 39 জন হয়ে গেল, লং জাম্পের নাম দিল 39 জন। তাহলে শুধু বিষয়গুলো আমরা বের করে নিলাম, শুধু 100 মিটারের নাম মানে এরা 100 মিটারই নাম দিচ্ছে আর কোনো বিষয়ের নাম দেয়নি, শুধু 200 মিটার মানে তারা 200 মিটারই নাম দিচ্ছে অন্য কোনো বিষয়ের নাম দেয়নি, শুধু লং জাম্পে মানে এরা লং জাম্পই নাম দিচ্ছে অন্য কোনো বিষয়ের নাম দেয়নি, তাই তো? তাহলে একটি বিষয় ও তিনটি বিষয়ে নাম দিয়েছে, কতজন, 117 যোগ 78 যোগ 39 যোগ আর তিনটি বিষয়ে 39 জন। এটা শুধু 100 মিটার, এটা শুধু 200 মিটার, এটা শুধু লং জাম্প, আর এটা তিনটে বিষয়ের নাম, মোট এরকম। আর দুটো করে নাম বিষয়ের নাম দেওয়ার কেউ নাই, কিন্তু কেউ দেয়নি দুটো করে, হয় তিনটেতে দিয়েছে নাহলে একটাই দিয়েছে না। তাহলে টোটাল যোগ করলে আমরা কত পেয়ে যাব, 39 39 হচ্ছে 78, 78 78 যোগ করলে 117 78 78 16 78 16 23 এর 3 থেকে 2 10 17 7 273 জন, 200 ও না 15 15 আর 23 এর 2 14 15 16 17 7 থেকে 1 ঠিক হচ্ছে 273 জন, 273 জন। তার উত্তর কি চেয়েছে আমাদের, তাহলে কোনো বিষয়েই নাম দেয়নি, অতএব কোনো বিষয়েই নাম দেয়নি, কোনো বিষয়েই নাম দেয়নি।
কি হবে, মোট যে শিক্ষার্থী 780 সেখান থেকে 273 বাদ দিতে হবে, তাই তো? বাদ দিলে কত হয়ে গেল, 507 জন। এটাই অ্যান্সার, এটাই চেয়েছিল। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করলাম দেখো, 100 মিটারের নাম কতজন দিয়েছে বের করলাম, 200 মিটারের নাম কতজন দিয়েছে বের করলাম, লং জাম্পে কতজন নাম দিয়েছে বের করলাম, তিনটে বিষয়ে নাম দিয়েছে কতজন বের করলাম। তাহলে শুধু 100 মিটারের নাম এবার কি করে পাবো, এই 100 মিটারের নাম থেকে তিনটে বিষয়ের নামটা বাদ দিতে হবে, হ্যাঁ, দিয়ে 117 জন হলো। শুধু 200 মিটারের নাম সেটা পেয়ে গেলাম 78 জন, শুধু লং জাম্পের নাম সেটাও পেয়ে গেলাম 39 জন। তাহলে বলো একটা বিষয় আর তিনটে বিষয় মোট কত নাম দিল, এই 117 এই জায়গায় 117, 78, 39 আর এই তিনটে বিষয়ে 39, টোটাল 273 জন। বাদ বাকি যে ছাত্রছাত্রী তারা কোনোটাতেই নাম দেয় না, 100 মিটারে না 200 মিটারে না লং জাম্পে, কোনোটাতেই নাম দেয়। সেই জন্য তাদেরকে কি হবে, কোনো বিষয়েই নাম দেয়নি। এই 780 থেকে মোট ছাত্র থেকে এই যে 273 যত রকমের নাম দেওয়া সেটা বাদ দিয়ে দিলাম, যে কত হয়ে গেল 507 জন। আচ্ছা, আমাদের শতকরার বইয়ের অঙ্কগুলো হয়ে গেল। এর বাইরেও আমি দুটো অঙ্ক দিয়েছি, খুব ভালো অঙ্ক দুটো, হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্ক দুটোকে। যেমন এক্সট্রা যেটা একটা দিয়েছি এক্সট্রাতে। আচ্ছা, অঙ্কটা আমি একটু পড়ি। আচ্ছা, এক্সট্রা একটা কি দিয়েছিলাম, চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় একটা পরিবার চিনি ব্যবহার 20% কমিয়ে দিল, তাই তো? এতে ওই পরিবারের চিনি বাবদ খরচ শতকরা কত বৃদ্ধি না হ্রাস পেল। তা আমরা এটা ধরে নিচ্ছি যে ওই পরিবার পূর্বে 100 টাকায় 100 টাকা খরচ করতো, 100 একক চিনি ব্যবহার করতো, 100 একক চিনি ব্যবহার করতো। মানে তারা 100 টাকা বেশি খরচ করতো না, দিয়ে সেটা থেকে তারা হয়তো 100 একক চিনি পেত। সেটা গ্রামে হতে পারে, কিলোগ্রামে হতে পারে, হ্যাঁ, বা ডেসিগ্রামে হতে পারে, মিলিগ্রাম হতে পারে, আমার দেখার দরকার নেই, একক লিখলেই হবে যথেষ্ট সেটা। তাহলে 100 টাকা খরচ করে 100 একক চিনি তারা ব্যবহার করতো। আচ্ছা, এবার দাম বেড়ে গেল চিনির মূল্যটা, তাহলে ওই 100 একক চিনির দাম কত হয়ে গেছে এখন, তাহলে 20% বৃদ্ধি পাওয়ায়, 20% বৃদ্ধি পেল, তো বৃদ্ধি পাওয়ায় বর্তমানে 100 একক চিনির মূল্য কত, 100 একক চিনির মূল্য কত হয়ে যাবে, 100 টাকা, 20 টাকা বেড়ে যাবে 100 টাকাতে, তার মানে 120 টাকা হয়ে যাবে। এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারলে যে 20% দাম বেড়ে গেছে, মানে যে 100 একক চিনির দাম আগে 100 টাকা ছিল সেটা কত হয়ে গেছে এখন 120 টাকা হয়ে গেছে। 20 টাকা হলে 20% বেড়ে গেল। আর তার জন্য এই দাম বেড়ে যাওয়ার জন্য পরিবার খরচটাকে ঠিক রাখতে গিয়ে কি করলো, ব্যবহারটা কমিয়ে দিল, খাওয়া কমিয়ে দিল তারা, হ্যাঁ। তা খাওয়া কমালো কতটুকু, 20%। তাহলে পরে চিনির ব্যবহার, পরে চিনির ব্যবহার কি হলো, আগে 100 একক করতো, এখন 20 একক কমিয়ে দিল। তার মানে কি হয়ে গেল, 100 বিয়োগ 20 একক মানে 80 একক ব্যবহার করছে এখন। কিন্তু আর তারা 100 একক চিনি ব্যবহার করলো না, করলো কত একক, 80 একক। এই 80 একক চিনি ব্যবহার করার ফলে তাদের কি আলটিমেট খরচ বাড়লো না কমলো সেটা আমাদের বের করতে হবে, তাই তো? তা আমরা এটা তো পেয়ে গেছি 100 একক চিনির দাম কত এখন, 120 টাকা। তাহলে বর্তমানে 100 একক চিনির মূল্য কত টাকা, 120 টাকা, 120 টাকা। তাহলে 1 একক চিনির মূল্য কত হবে, 120/100 টাকা। আর শতকরা বের করতে হবে আমাদের, মানে 80 একক চিনি আমরা ব্যবহার করছি এখন 80 একক, 80 একক চিনির মূল্য। তাহলে 120 × 80/100 হয়ে গেল আমাদের, এটা 0 0 কেটে গেল, 8 12 96 টাকা। তাহলে কি দেখা গেল, যে তারা যে 80 একক চিনি ব্যবহার করছে সেই 80 একক চিনি কিনতে গিয়ে তাদের 96 টাকা দিতে হচ্ছে। তাহলে আগে করতো খরচ 100 টাকা, আর এখন করছে 96 টাকা, 4 টাকা কমে গেল। আর 100 টাকাতে 4 টাকা কমে যাবে, সেটা তো শতকরা কমে গেল। তাহলে অতএব চিনি বাবদ খরচ কমে গেল, চিনি বাবদ খরচ কমে গেল। কি হবে, 100 বিয়োগ 96% সমান 4%। তাহলে ওই পরিবারের চিনি বাবদ খরচ এর ফলে কি হলো, 4% কমে গেল। অঙ্কটা আমি আরেকবার বলছি, বলছে যে একটা চিনির দাম 20% বেড়ে যায়, একটা পরিবার চিনির ব্যবহারটা 20% কমিয়ে দিল, তাহলে কি ওই পরিবারের চিনি বাবদ খরচ বাড়লো না কমলো না একই থাকবে।
তা আমরা পূর্বে ধরে নিলাম 100 টাকা 100 একক চিনি ব্যবহার করতো, আর 20% দাম বেড়ে গিয়ে এখন চিনির দাম কত হয়ে গেল 120 টাকা। আর তার ফলে কি হলো, তারা চিনি ব্যবহার কমিয়ে দিল 20 একক, মানে 100 একক করতো 20 একক কমিয়ে দিল, করে 80 একক হলো। এবার বর্তমানে কিন্তু এই 100 একক চিনির দাম হচ্ছে 120 টাকাটা লিখতে পারবো। তাহলে 1 একক চিনির দাম কত, আর এই যে 80 একক, সেই 80 একক চিনির দাম কত পেয়ে গেল আমরা 96 টাকা। তাহলে চিনি বাবদ খরচ কমে গেল আমাদের, কত হয়ে গেল 100 বিয়োগ, দেখো আগে 100 টাকা করতো চিনির ব্যবহার, এখন করছে 96 টাকা। তাহলে চিনির ব্যবহার খরচটা কমে গেল, কত কমে গেল 4 টাকা। আর এটা 100 টাকাতে কমলো বলে সেটা পার্সেন্ট হয়ে গেল। হ্যাঁ, এর জন্য আলাদা করে আর পার্সেন্ট বের করতে হলো না, কারণ আমরা 100 টাকা ধরে নিয়েছিলাম। এইটা সুবিধা পাওয়া গেল, এই শতকরার ক্ষেত্রে এটা একটা সুবিধা যে আমাদের এখানে আলাদা করে আর কি শতকরা বের করতে হচ্ছে না। কেন? যেহেতু আমরা খরচটাকে আগে 100 টাকা ধরে নিয়েছিলাম। আচ্ছা, আরেকটা এক্সট্রা দিয়েছিলাম আমি অঙ্ক, সে অঙ্কটা কি বলছি বলে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এক্সট্রা 2, এটাও খুব ভালো অঙ্ক। আচ্ছা, কি বলেছে, একটি পরীক্ষায় 58% ইংরেজিতে 68% অঙ্কে পাস করেছে, কিন্তু 17% উভয় বিষয়ে ফেল করেছে। যদি 215 জন উভয় বিষয়ে পাস করে থাকে তবে মোট পরীক্ষার্থী কত ছিল? আচ্ছা বলো তো দেখি, 58% যদি ইংরেজিতে পাস করে তাহলে ফেল করেছে ইংরেজিতে কত? নিশ্চয়ই 100 থেকে বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে ইংরেজিতে ফেল কত হবে? 100 বিয়োগ 58% বিয়োগ করলে 42%। আচ্ছা, তারপরে কি বিষয় আছে? অঙ্কে ফেল করেছে। আচ্ছা, অঙ্কে পাস বলা আছে কত পার্সেন্ট? 68%। তাহলে ওই 100 থেকে 68 বিয়োগ করলে কত হয়ে গেল? 32% ফেল করলো অঙ্কে ফেল। আর 3 বিষয়তে ফেল বলা আছে, কিন্তু 17% উভয় বিষয় ফেল, মানে ইংরেজি অঙ্ক দুটোতেই ফেল বলা আছে কত? এই 17%। তাহলে উভয় বিষয়ে ফেল কত বলা আছে? উভয় বিষয়ে ফেল করেছে, এটা বলা আছে কত পার্সেন্ট? 17%। তাহলে দেখো শুধু ইংরেজিতে ফেল কি করে পাবো? তাহলে আমরা এই 42 থেকে এই উভয় বিষয়ে ফেলটা বাদ দিলে পেয়ে যাবো। আসলে যারা 42% যারা ইংরেজিতে ফেল করলো তাদের মধ্যে দেখা হলো কিছু আবার অঙ্ক ফেল করে গেছে, তা সেই সংখ্যাটা কত? 17%। তাহলে বাদ বাকি বিয়োগ করলে যেটা 25% হবে তাহলে কি শুধু ইংরেজিতে ফেল। তাহলে লিখবো শুধু ইংরেজিতে ফেল। কি করে পাবো? এই 42 থেকে 17 বাদ দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল 25%। আচ্ছা, শুধু অঙ্কে ফেল 32 থেকে 17 বিয়োগ করলে কত হয়ে গেল? 15%। হ্যাঁ, তাহলে দেখো 3 বিষয়, এই 2 বিষয় ফেল, মানে উভয় বিষয় ফেল 17, আর শুধু অঙ্কে ফেল ইংরেজিতে ফেল এটা, আর শুধু অঙ্কে ফেল এটা। তাহলে একটি বিষয়, এরা একটা করে বিষয় ফেল আর এটা দুটো বিষয় ফেল, তাই তো? একটি বিষয় ও উভয় বিষয়ে মোট ফেল, কত হয়ে গেল আমাদের? 25 শুধু ইংরেজি ফেল, 15 শুধু অঙ্কের ফেল, 17 উভয় বিষয়ে ফেল। টোটাল যোগ করলে কত হয়ে গেল? 57%। 57% ছাত্রছাত্রী তাহলে হয় একটা বিষয় নাহলে উভয় বিষয়ে ফেল করেছে। যত রকমের ফেল হতে পারে, বাদ বাকি যে ছাত্র পড়ে থাকলো তারা কিন্তু তাহলে কি দুটো বিষয়ই পাস করে গেছে। তাহলে অতএব উভয় বিষয়ে পাস। কি করে পাবো? মোট ছাত্রছাত্রী 100%, সেখান থেকে 57% বিয়োগ করলে কত হয়ে গেল? 43%। তাহলে উভয় বিষয়ে পাস হয়ে গেল কত? 43%। দিয়ে এবার কি বলেছে? সেই উভয় বিষয়ে পাস আবার 215 জন বলা আছে, তাহলে মোট ছাত্রছাত্রী কত? আচ্ছা, আমি এই 43% উভয় বিষয়ে পাস মানে এটা এরকম লিখতে পারি, 43 জন উভয় বিষয়ে পাস করলে মোট ছাত্রছাত্রী কতজন হবে? 100 জন। 43% কথাটা এটাই তো, 100 জনে, মানে 100 জন যদি ছাত্র থাকে তাদের 43% উভয় বিষয়ে পাস করে। তাহলে কথাটাকে আমি এভাবে লিখলাম,
43 জন উভয় বিষয়ে পাস করলে মোট ছাত্রছাত্রী 100 জন লেখা যাবে এটা। তাহলে অতএব একজন উভয় বিষয়ে পাস করলে মোট ছাত্রছাত্রী 100 বাই কত হবে 43। আর কতজন উভয় বিষয়ে পাস করেছে 215 জন উভয় বিষয়ে পাস করলে মোট ছাত্রছাত্রী হবে 100 গুণ 215 বাই নিচে 43 থেকে কেটে গেলে এটা 5 কে 100 দিয়ে গুণ করলে 500 জন। তাহলে মোট ছাত্রছাত্রী ছিল কতজন 500 জন। হ্যাঁ, ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী ছিল মানে ওই পরীক্ষা দিয়েছিল সেখানে মোট কতজন 500 জন। অঙ্কটা আমি আরেকবার বলছি, অঙ্কটাই দেখো এইগুলো ইংরেজিতে অঙ্কে পাস দেওয়া আছে কিন্তু 17%টা ইংরেজিতে উভয় বিষয়ে ফেল দেওয়া আছে। এই কারণে আমাকে সব একরকম করে নিতে হবে। ওই ইংরেজিতে ফেলটা বের করে নিলাম 42% হলো, অঙ্কে ফেল বের করে নিলাম 32% হলো, আর উভয় বিষয়ে ফেল তো বলাই আছে। তাহলে এবার বলো এখান থেকে এই 17% বাদ দিলে তারা কি হবে, শুধু ইংরেজিতে ফেল হবে। আচ্ছা, শুধু অঙ্কে ফেল কিভাবে, অঙ্কের ফেল থেকে উভয় বিষয়ে ফেলটা বাদ দেবো 15%। তাহলে একটা বিষয় আর উভয় বিষয়ে মোট ফেল সব কত হয়ে গেল 25 যোগ 15 যোগ 17 দেখছি সেটা কত হয়ে গেল 57%। তাহলে আমাদের উভয় বিষয়ে পাস করলে কি করে পাবো, ওই 100 থেকে এই যে 57% মানে সব রকমের ফেল সেটা বাদ দিয়ে দিলে বাকি যে ছাত্রছাত্রী তারা সব বিষয়ে পাস করে গেছে। হ্যাঁ, উভয় বিষয়ে পাস সেটা 43%। এবার 43% এটা আবার অর্থ কি যে 43 জন যদি উভয় বিষয়ে পাস করে তাহলে মোট ছাত্রছাত্রী 100 জন। আমাদের তো মোট ছাত্রছাত্রী বের করবো, তাহলে ওটাকে ওই চিহ্নের শেষে লিখবো। একজন উভয় বিষয়ে পাস করলে মোট ছাত্রছাত্রী 100 বাই 43, 215 জন উভয় বিষয়ে পাস করলে মোট ছাত্রছাত্রী কত পেয়ে গেলাম আমরা 500 জন। তাহলে ওই পরীক্ষায় মোট ছাত্রছাত্রী কতজন পেয়ে গেলাম আমরা 500 জন। আমাদের তাহলে শতকরা চ্যাপ্টারটা বইয়ের অঙ্কগুলো তো করলাম, বাইরেও দুটো অঙ্ক করলাম, ভালো অঙ্ক দুটো তোমরা ভালো করে দেখবে, বারবার প্র্যাকটিস করবে। অঙ্ক প্র্যাকটিসের পরে অঙ্ক তোমাদের ডেপথ বাড়বে, তোমাদের ভয় কেটে যাবে অঙ্কের। হ্যাঁ, তা সেটা আমি বারবার একই কথা হয়তো শুনতে ভালো লাগে না তোমাদের, কিন্তু এটা মনে রাখবে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তত তোমার কি হবে, তোমার ডেপথ বাড়বে, তোমার ভয় ভীতি কেটে যাবে, তুমি আরো ভালো অঙ্কে আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর অঙ্কটা যাদের ভালো হয়ে যাবে তাদের অন্য সাবজেক্ট বাধে না। একমাত্র আমি দেখছি অঙ্কটার ক্ষেত্রে অনেকের সমস্যা হয়, অন্য সাবজেক্ট তো পড়াশোনা করেও করে দেওয়া যায়, অঙ্কটা একটু ভালো করে বুঝতে হয়। আর এটা ভালো বুঝতে গেলে প্র্যাকটিসটাও করতে হয় প্রচুর। প্র্যাকটিস করলে দেখবে যেসব জায়গাগুলো আটকে যাচ্ছিলো পরে আর আটকাবে না। আজকে এখানে তোমাদের শেষ থাকলো, পরের দিন আমাদের পরের চ্যাপ্টার কোনো একটা চ্যাপ্টার শুরু করে দেবো, মিশ্রণটা শুরু করে দেবো পরের দিন।